রাজনীতি বরাবরই একটা সম্ভাবনার শিল্প, আর এই সম্ভাবনার শিল্পে কখন কি হচ্ছে সেটা কিন্তু বরাবরই মুশকিল। আজকে যদি ধারণা করা হয় যে এই ঘটনাটা ঘটতে পারে রাজনীতিতে, কিন্তু ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটা পুরো উল্টো যেতে পারে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ একেবারেই ঘোষণা হয়ে গেছে, দিন তারিখ একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রথম 11 তারিখ 11 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়েছে। 7 দফায় এই নির্বাচন সম্পন্ন হবে। 11 এপ্রিল প্রথম দিনের নির্বাচন, সেদিন 51টি কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দিনের নির্বাচন হবে 18 এপ্রিল, সেদিন সারা ভারতবর্ষ জুড়ে 97টি কেন্দ্রে নির্বাচন হবে। তৃতীয় দিন অর্থাৎ 23 এপ্রিল, সেদিন নির্বাচন হবে 115টি কেন্দ্রে। চতুর্থ দিন রয়েছে 29 এপ্রিল, সেদিন নির্বাচন হবে 71টি কেন্দ্রে। পঞ্চম দিন 6ই মে, সেদিন নির্বাচন হবে 51টি কেন্দ্রে। ষষ্ঠ দিন 12ই মে, সেদিন নির্বাচন হবে 59টি কেন্দ্রে। এবং সপ্তম দিন অর্থাৎ 19 মে, শেষ যেদিন ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষ দিন হচ্ছে গিয়ে, সেদিন নির্বাচন যে যতগুলো কেন্দ্রে হবে সেটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে 59টি কেন্দ্র। আর ত্রিপুরা রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে দুদিন পড়েছে, 2 দফায় ভোট হবে, 11 এবং 12 এপ্রিল, এবং যে 18 এপ্রিল, দুঃখিত 18 এপ্রিল, এবং যে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এই সমগ্র 7 দফা ভোটের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন 2019-এর যে লোকসভা নির্বাচন, তার ফলাফল ঘোষণা হবে 23 মে। এতদিন ধরে যেটার সবাই আশা করছিল যে কবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, আর সেই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারা দেশ জুড়ে রাজনৈতিক প্রচার কিন্তু তুঙ্গে আছে। রাহুল গান্ধী বলুন কিংবা নরেন্দ্র মোদী বলুন, সবাই কিন্তু যে যার মতো করে সারা দেশ জুড়ে তাদের প্রচার করে যাচ্ছে। আজকের যে আলোচনার বিষয়, আমাদের তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। আমাদের আজকের আলোচনার বিষয় লোকসভা ভোট, পাল্লা কোন দিকে ছুটে। যারা রয়েছে আমাদের সঙ্গে অতিথিরা, তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছি। কংগ্রেস থেকে রয়েছে অমৃতলাল শাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে প্রসেনজিৎ বিশ্বাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, যে জোট নিয়ে আমরা এতদিন ধরে শুনছিলাম, মহাজোট, সেটাকে নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আদৌ জোট হবে, মহাজোট হবে, নাকি সেখানে কোনো রকম সন্দেহ রয়েছে। যে দেখা যাচ্ছে যেখানে মায়াবতী বলুন, অখিলেশ যাদব বলুন, তারা কিন্তু বরাবরই একটা মতামত ব্যক্ত করছেন। সেখানে আমি উত্তরপ্রদেশটাকে যদি খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য ধরি লোকসভা নির্বাচনের, সেখানে কিন্তু বরাবরই তাদের যে আলাদাভাবে কংগ্রেস থেকে গিয়ে তাদের মায়াবতী এবং অখিলেশের জোট, কংগ্রেসের সেখানে তাদের সমস্ত সিটে আলাদা করে সেখানে প্রার্থী দেওয়া, সেগুলো কিন্তু বিরাট একটা প্রশ্ন রাখে। আমি প্রথম প্রশ্নটা রাখবো অমৃত বাবুর কাছেই, যে কি মনে হয় কোন দিকে ছুটবে পাল্লা লোকসভার? গণতন্ত্রে শেষ কথা জনগণ বলবেন, কিন্তু একটা নির্বাচনের, ভারতবর্ষের মতন একটা বিরাট দেশের যে সাধারণ নির্বাচন, লোকসভার সাধারণ নির্বাচনে বহু ইস্যু থাকে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যু থাকে। এবং আমরা যদি বিচার করে দেখি, গত 5 বছর বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি এনডিএ শাসিত বিজেপি সরকার যেভাবে দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, জনতাকে যেভাবে বিভিন্ন নীতির মাধ্যমে, আমাদের সমস্ত মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করেছে, যেভাবে নাকি আমাদের সংবিধান যে যেদিন তৈরি হয়েছিল, যে সংবিধানে যে মৌলিক অধিকারগুলি আমাদের দিয়েছিল, যে আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, যে কোনো স্থানে বসবাসের অধিকার, যে কোনোভাবে আমাদের বক্তব্যকে তুলে ধরার, যে কোনো ইডিওলজিকে নিয়ে প্রচার করার যে অধিকার, যে কোনো মানবাধিকার যে আমাদের স্বীকৃত, যে আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সনদের আপনারা নিশ্চয়ই জানেন যে এই আমাদের ভারতবর্ষের সংবিধানে সেই সবগুলি অন্তর্ভুক্ত হয়েছে। এবং আজকের ভারতবর্ষে আমরা কি দেখতে পাই, যে ধর্মাচরণের অধিকার
যে একটি মৌলিক অধিকার আছে সেটা একটা প্রশ্ন কণ্টকিত হয়ে দাঁড়িয়েছে, যে বিজেপি সরকার এমনভাবে চলছে যাতে নাকি মনে হচ্ছে তারা এই দেশের নাগরিক নয়, একটা শ্রেণীকে বিক্ষুব্ধ করে দিচ্ছে। এবং সেরকমভাবে যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের কথাই যদি আমরা বলি, আমরা যে জনজাতি গোষ্ঠী যে আছে, আমরা ট্রাইবেল বলি, আদিবাসী বলি, জনজাতি গোষ্ঠী বলি, তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতন আমাদের যে এই এলাকায় যে বিজেপি মনে করেছিল আমি উত্তর পূর্বাঞ্চলের অধিবাসী হিসাবে, ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলে, সেই হিসেবে উত্তর পূর্বাঞ্চলের নীতিগত কথাই আমরা বলি যে এই অঞ্চলে যে এনআরসি নিয়ে এই অঞ্চলে যে আমাদের যে নাগরিকত্ব যে সংবিধান আইন যে সংশোধন করবার জন্য যে প্রস্তাব এনেছে, তাতে জনগণ কিভাবে বিক্ষুব্ধ হয়েছে এই সাম্প্রতিক ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। সমস্ত প্রচার মাধ্যম, গণমাধ্যম, রেডিও, টিভি খুললেই দেখা যাবে যে সমস্ত রাজ্যগুলিতে, সেই মণিপুরে দেখি, আমাদের আসামে দেখি, আমাদের অরুণাচল প্রদেশে দেখি, সর্বত্র এইভাবে মানুষ তাদের বিজেপি যেটা ভেবেছিল যে আমাদের সরকার এই অঞ্চল থেকে একটা অধিক সংখ্যক এমপি জিতে নেবে, তারা ব্যর্থ হতে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। সময় শেষ একেবারে। আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসবো, একই প্রশ্ন আপনার জন্য। যে অভিযোগগুলো রেখেছে সেগুলো আমি একে একে আসবো পরের সময়ে, কিন্তু আগে একই প্রশ্ন আমি করবো যে কোন দিকে পাল্লা চলবে। আমি সেটার আগে একটু বলছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে যদি কেউ কোর্স করতে যায়, তো এরা প্রথমে বলে ইন্ডিয়ার ইলেকশনটা হচ্ছে লার্জেস্ট ম্যানেজমেন্ট এক্সারসাইজ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় ম্যানেজমেন্ট এক্সারসাইজ। তো ম্যানেজমেন্ট এক্সারসাইজ বলতে গেলে যা বোঝাতে চায় সেটা হচ্ছে, দেখুন 543টি সিট আছে, তাতে যারা ভোট দেবেন সেই ভোটটাকে আমরা কেন্দ্রীভূত করতে চাইব যাতে একটা পার্টিকুলার পার্টি ইলেকশনে জিততে পারে। তো আমার মনে হয় আমরা 2014-তে বিজেপি সেবার নরেন্দ্র মোদীর লিডারশিপে 2014 যে ইলেকশনটা জিতলো, সেটাতে উনি যে তার সুর বেঁধে দিয়েছেন তারের মধ্যে, আমার মনে হয় সেই সুরে আমরা এবারও গাইব, 2019 ইলেকশনও গাইব। এবং যে কাজগুলো 2014 থেকে 2019 এই পিরিয়ডে যে কাজগুলো বিজেপি সরকার করেছে সেটাকে কনসলিডেট করা হবে এবং এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং কংগ্রেস যেগুলো কথা বলছে এগুলো তো কংগ্রেসকে বলতেই হবে। বিরোধী দলের দেখুন গণতন্ত্রের বিউটিটা কোথায়, ট্রানজিশন অফ পাওয়ার উইদাউট শেডিং অফ ব্লাড, কোনো রক্তপাত হবে না, কিন্তু ক্ষমতার মানে ট্রানজিশনে একজনের পার্টির থেকে আরেকজনের হাতে ক্ষমতা যেতে পারে, কিন্তু সেখানে কোনো রকম ব্লাডশেড হবে না। তো কংগ্রেস, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি, এবং সেখানে অপোজিশন পার্টি থাকবে। এবং অপোজিশন পার্টির কাজ হচ্ছে যে মনে করুন যে পার্টি পাওয়ারে আছে ওর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে তুলে ধরা, মানুষকে বোঝানো যে এই কাজগুলো হচ্ছে। তো আমার মনে হয় কংগ্রেস ওরা 2014-এর আগে যে কথাটা আমরা বারবার এই ন্যারেটিভটা এখন উঠে আসছে, 1947 থেকে ধরে এত বছর যে রাজ করেছে, রাজ্য ভারতবর্ষকে চালিয়েছে, তো ভারতবর্ষের যে ক্ষমতা ছিল, তার যে ইনহারেন্ট পাওয়ার ছিল, ইট ওয়াজ এ পাওয়ার হাউস। দেখুন ব্রিটিশরা যে আমাদের দেশে এসে 190 বছর রাজ করেছে, এটার কারণ ছিল কি? এটা ছিল হিন্দিতে ওরা বলে সোনার চিড়িয়া, সোনেকা চিড়িয়া, মানে ওইখানে সোনা ছিল। আমি যেটা আগেও বলেছি, অনেকদিনই আমি বলতাম এই কথাটা, ইন্ডিয়া ওয়াজ এ পাওয়ার হাউস। তো সেইখানটাকে আমরা তার যে সোনাটাকে আহরণ করে নিয়ে যাব, ইংল্যান্ডে নিয়ে যাব, মানে যারা উপনিবেশ কলোনিয়াল পাওয়ার ছিল ওরা এসে নিয়ে যাব। তো তারপরে 1947-এ ওদের হাতে যখন মানে মানুষের জনগণ যখন ওদের হাতে ক্ষমতা তুলে দিল, এবং টিল দ্য টাইম অফ 2014 ওরা যেভাবে দেশটাকে চালিয়ে গেছে, তাতে আমাদের দেশের যে ক্ষমতা ছিল বা ইনহারেন্ট পাওয়ার ছিল সেটা কোনোদিনই আমরা মানুষ কোনোদিন পাইনি। এবং সেটা আমরা বুঝতে শিখলাম 2014 থেকে। যেটা আমার এই বন্ধু বললেন, উনি যেগুলো বলেছেন ঠিক আছে, এনারা একটা জিনিস জানতে পারছেন না, সেটা হচ্ছে এই যে যেটা উনি বললেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা মানে এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবং সম্ভবত আমার মনে হয় কোথাও কোথাও হয়তো বা বিদেশি শক্তিও এটার মধ্যে রয়েছে, এবং তারা এটাকে আমাদের নর্থ ইস্টে, স্পেসিফিক্যালি নর্থ ইস্টে কী হয়েছে, ভুল বোঝানো হয়েছে, ব্যাখ্যাটা ভুল করা হয়েছে। দেখুন ভারত যখন স্বাধীন হলো 1947, এটা দ্বিজাতিক তত্ত্বের উপরে, যে আমরা মুসলিমরা থাকবে না ইন্ডিয়াতে, ওরা একটা আলাদা দেশে চলে যাবে। এবং তারপরে আপনি যদি এই পপুলেশনগুলো দেখেন, আফগানিস্তান, পাকিস্তান, তখনকার ইস্ট পাকিস্তান, এখন বাংলাদেশ, সেখানে যে হিন্দু পপুলেশন, যারা বলেছিল আমরা ইন্ডিয়া, আমরা সেকুলার কান্ট্রি থাকবো, কিন্তু আমাদের এখানে যারা এসে থাকতে চায় থাকতে পারে, তো ওখানে পারসিকিউশন হতো।
সংখ্যা কমে গেছে, ইন টার্মস অফ নাম্বার, ইন টার্মস অফ পার্সেন্টেজ, সব পালিয়ে আসছে অথবা ধর্মান্তরণ করা হচ্ছে। তো এরা যারা ফিরে এসে ইন্ডিয়াতে থাকতে চায় এদেরকে আমরা গ্রহণ করে নেব, এবং তাই জন্য অ্যামেন্ডমেন্ট করা হবে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা আনা হয়েছিল সেটা এই কারণে আনা হয়েছিল। তার ভুল ব্যাখ্যাটা কি হয়েছে, এটা বলছে যে এটা কেবল নর্থ ইস্টেই করা হবে। ইট ইজ নট সো, এমন কোনো কথা নেই যে এদেরকে রিহ্যাবিলিটেশন করা হবে ইন আসাম, কারণ আসামে একটা আলাদা হিডেন এজেন্ডা আছে, সেটা আজকে হয়তো আমাদের এই আলোচনার হয়তোবা তার পরিসরের মধ্যে আসে না, তাই জন্য আমি এর ব্যাপারে কথা বলবো না। কিন্তু আমার মনে হয় আমি একটুখানি বলে নিই, যেটা আমার এই বন্ধু, কংগ্রেসের বন্ধু বলছেন, এটা ভুল ব্যাখ্যা হয়ে গেছে। এবং আমি কংগ্রেসকে আরেকটা কথা বলবো, যেটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে কংগ্রেস যে এই যে সিপিএম ওদের গায়ের মধ্যে লেগে থাকে আঠার মতন, এটা এদেরকে প্রচুর পরিমাণে ক্ষতি করবে। কারণ এই ন্যারেটিভটা মানুষের ওদের বোঝা উচিত। এই এখন আবার আমি শুনছি, আজকেই শুনেছি যে সিপিএম চাইছে কংগ্রেসের সঙ্গে একটা জোট করে ভেতরে ভেতরে যে ওরা কোনোভাবে ক্ষমতার মধ্যে আঁকড়ে থাকবে বা ক্ষমতার লোভ। এটা একটা মিথ্যা প্রচার, এটা আমি কথা কেড়ে নিলাম এই কারণে যে একটা মিথ্যা প্রচার, এখানেই বাধা দেওয়া দরকার। আমাদের কংগ্রেস এত বড় একটি দল যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে কিছু স্থানীয় ইস্যু থাকে, স্থানীয়ভাবে কিছু বোঝাপড়া থাকে, কেন্দ্রীয়ভাবে কিছু বোঝাপড়া থাকে। ত্রিপুরা রাজ্যে সিপিএম, যে সিপিএম বহু কংগ্রেস কর্মীকে হত্যা করেছে, খুন করেছে, সে তাদেরকে বাড়িঘর ছাড়া করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সেই সিপিএমের সঙ্গে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ত্রিপুরার যারা আছেন তারা কোনোদিন একত্রে মত দেবেন না, একত্রিত হবেন না। এমনকি আমাদের যে নবনিযুক্ত ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই কথাই বলেছেন যে সিপিএমের সঙ্গে কোনোভাবেই বোঝাপড়া হবে না। এটা আপনারা আমাদের কথা আপনাদের মুখে বুঝিয়ে দেবেন না, কারণ এটা আপনাদের প্রচারের হাতিয়ার। কারণ বিজেপি এমন একটি সরকার যে প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে ভারতবর্ষ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান, যত মত তত পথের যে ভারতবর্ষ, বিভিন্ন মনীষীদের যে সৃষ্টি করা যে ভারতবর্ষ, সেটা আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছে তারা। কেমন ভারতবর্ষের, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সংবিধানে আমাদের মৌলিক অধিকারের কথা দিয়েছে, মানব অধিকারের নিশ্চয়তা দিয়েছে, গ্যারান্টি দিয়েছে, যে কোনো অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দিয়েছে। এই অধিকার তারা কেড়ে নিতে চাইছে বিভিন্নভাবে গোরক্ষকের যারা মরেল পুলিশ, গোরক্ষকের পুলিশ বিভিন্ন জায়গায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 2-3 দিন আগেও যে উত্তরপ্রদেশে বা কোনো রাজ্যে যে সাংবাদিক হত্যা হয়, কোনো রাজ্যে যে স্বাধীন মতামত যারা প্রকাশ করতে চায় তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে ভয় দেখিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে যেখানে সরকার যে একনায়কতন্ত্রের যে মনোভাব, যে ফেসিস্ট যে সরকার, যে সেটা শুরু হয় এইভাবেই, যে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্যে যা কিছু দরকার বিজেপি তাই করছে। এবং এই একমাত্র কারণে যে বিষয়টা ছিল, আমি এখন বলে দিচ্ছি, লোকসভা নির্বাচনে পাল্লা সেদিকে ছুটবে যেদিকে জনগণ যাবে। কারণ এই ইলেকশনে জনগণ বুঝতে পেরেছে যে বিজেপির হাতে আমাদের গণতন্ত্র নিরাপদ নয়, আমাদের মানবাধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিরাপদ নয়। কাজেই আমাদের পাল্লা ভারী হবে কংগ্রেসের দিকে, পাল্লা ভারী হবে কংগ্রেসের সঙ্গে যারা জুটবদ্ধ হবে। গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক আইন শৃঙ্খলা, সে জুট নির্বাচনে এই কথা আমরা চোখ বুঝে বলতে পারি। আজকে ভারতবর্ষে 25 বছরের মধ্যে 2014 সালে একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এনডিএ বিজেপি, 25 বছরের মধ্যে। নতুবা আমার ব্যক্তিগতভাবেও আমি মনে করি যে ভারতবর্ষে কোয়ালিশন সরকার হতে বাধ্য, কারণ বিভিন্ন জায়গায় আঞ্চলিক যে মনোভাব আছে, তারা ঐক্যবদ্ধ ভারতবর্ষ থেকেও কিছু আঞ্চলিক চাহিদা থাকে। সেজন্য আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে উত্তরপ্রদেশে একচ্ছত্র ক্ষমতা পেয়েছিল বিজেপি, আজকে বিএসপি এসপি বোঝাপড়ার ফলে সবাই তাড়িয়ে উঠে গেছে। সবাই যারা নাকি বিজেপির সমর্থক তারাও বলতে পারছে না যে আমরা আগের মতন 70-এর উপরে সিট পাবো। তারা ভাবছিল, তারা সবাই ভেবেছিলেন যে আমরা উত্তর পূর্বাঞ্চল থেকে কিছুটা ঘাটতি পুষিয়ে নেব, তাও গড়ে বাড়ি পড়েছে। কাজে সেই কথাটা যে এই নির্বাচনে পাল্লা ছুটবে গণতান্ত্রিক জোট যে হবে সেই দিকে, যারা একনায়কতন্ত্রী, যারা ফেসিস্ট, যারা সংবিধানকে নষ্ট করতে চায়, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়, বিচার বিভাগের অধিকার নষ্ট করতে চায়, তাদের দিকে জুটবে না। এটা এক চোখ মুখ বুঝে বলে দেওয়া যায়।
এটাই আমার সিদ্ধান্ত এবং আমার একেবারে আমি- আমি প্রসেনজিৎ বাবুর কাছে হ্যাঁ, আসছি। আমি সে বলছি, একই প্রশ্ন আজকে নেই, আরেকটা প্রশ্ন আমাকে জুড়ে দিচ্ছি। সদ্য বিজেপি দল থেকে যিনি দলত্যাগী হয়েছেন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, তিনি বলছিলেন যদি পড়োশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়ে থাকে তবে ভারত সরকার আন্তর্জাতিক স্তরে বিষয়টি উত্থাপন করুক এবং পড়োশী দেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক। ঠিক আছে, এ তো চাপ তো চলছেই। এখন আমার কথা হচ্ছে, আমার বন্ধু যেটা বললেন, দেখুন আজকের তথ্যটা কি আছে। আজকে গুজরাটে ওরা আজকে কিক অফ করতে যাচ্ছে কংগ্রেস পার্টি ইলেকশন, ওদের যে ইলেকশনের যেটা দামামা বলেন, বিগল বলেন, যেটা বাজিয়ে ওরা স্টার্ট করবে ফর্মালি একটা ফ্যানফেয়ার করে, সেটা গুজরাটে হতে যাচ্ছে। এবং ঠিক সেই সময়টাতে কি হলো, আজকে কি খবর আছে, গুজরাট, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে 4টে করে 4জন এমএলএ, এই প্রতিটি 3টে রাজ্য থেকে 12 জন এমএলএ আজকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করছে। তো এটা কি, মানে আমি যেটা বললাম, ওই যে ম্যানেজমেন্ট এক্সারসাইজ, এইগুলো কথা তো ওনাদের বলতেই হবে। ওনাদেরকে যখন আমরা প্রশ্ন করব যে 1947 থেকে 2014 এই যে পিরিয়ডটা, সবচেয়ে বড় সময়টা আপনারা রাজ করেছেন, কংগ্রেস ভারতকে মানে দেশ চালিয়েছে, কত মানে আরও কোথায় আগেই চলে যেতে পারতো। দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতাটা রয়েছে, আমি ভরত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমার মনে হয় আমাদের বিজেপি সরকার যেভাবে কাজকর্মগুলো করছে, আমি বললাম যে কথাটা, আমরা যেসব স্কিম প্রোগ্রাম যেগুলো নিয়েছি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সবকা সাথ সবকা বিকাশ, আপনি দেখছেন এখানে যেটা আমরা আগে দলবাজি দেখতাম সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনি বাড়ি বলুন, গ্যাস সিলিন্ডার বলুন, যাই বলুন, জল, অটল জলধারা বলুন, প্রতিটি স্কিম সবার জন্য করা হচ্ছে। এবং ভারতের যে পটেন্সি যেটা ছিল সেটা দেখিয়ে দিয়েছে ওরা। বালাকোটে যে মানে এয়ার স্ট্রাইক করলো, যে পরদিন গিয়ে দেখিয়ে দিয়েছে। এবং ধীরে ধীরে আমার মনে হয় ওরা ভয় পেয়ে গেছে। আপনারা যেগুলো খবর আপনারা নেন ইন্টারন্যাশনাল প্রেস মিডিয়া বা অন্যান্য টিভি চ্যানেল থেকে যদি যে শুনতে পান, একটু বলা দরকার, আমাদের নির্বাচন কমিশন বলেছেন যে এই যে বালাকোটের মতন যারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যে সৈন্যবাহিনীকে জড়িয়ে যেতে আমরা নির্বাচনী প্রচারে, যদি নির্বাচনের না আলোচনা সভাতেও এটা একটা সবার চোখ আছে এই প্রোগ্রামের দিকে, আমার মনে হয় এই কথাটা বলাটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হবে। যদি করে থাকেন ইচ্ছা করে, আমি এই পয়েন্ট আউট করে দিলাম, যারা কর্তৃপক্ষ আছেন ভ্যানগার্ডের তাদের কাছেও, যে আমরা পারি কিনা এই বিষয়ে আলোচনা করতে, তাহলে আমার অনেক বক্তব্য আছে, তাহলে এটা ঘোরা পরিচয় যাবে না। হয়তো আমি বলবো কি বলবো না, মানে ডিসকোর্সে আসবে কি ন্যারেটিভে আসবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই পয়েন্টগুলো তো মানুষ মনে রাখবে। আমি যেটা বললাম, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই সময় আসছে। এবং আমার মনে হয় আমাদের নরেন্দ্র মোদীর লিডারশিপে যে আমরা কাজকর্ম করে চলেছি, ডেফিনেটলি আমাদের এখানে হবে, আমরা মেজরিটি নিয়ে আসব। এবং যেটা ওই বললো, যেটা আগে যেটা মজবুর সরকার আর মজবুত সরকার হিন্দিতে বলা হয়, মজবুরি ছিল আগে, ওদের কতগুলো ভেতরে টানা পড়েন ছিল, এটা একে টানে ও এদিকে নিয়ে যেতে চায়। দেখুন একটা ম্যানেজমেন্টের কথা আছে সবসময়, এভরিবডি শুড স্পিক ইন ওয়ান ভয়েস। সবাই মিলে একটা অর্গানাইজেশনকে যদি আমি একদিকে কথা বলি, ও বেশুরো আরেকটা কথা বলে, ও আরেকটা কথা বলে, যেটা আমরা কংগ্রেস কালচারের মধ্যে দেখেছি, এক এক দিন এক একজন এক একটা কথা বলছে। দিগ্বিজয় সিং বলছেন, উনি বলছেন পুলওয়ামা অ্যাটাক, এটা ওয়াজ অ্যাক্সিডেন্ট। তো এই ধরনের যখন কথাবার্তাগুলো আসে তখন বোঝা যায় যে এরা হয়তো বা এক সুরে কথা বলছেন না। এবং সেইখানে এদের আমার মনে হয় সরকারে আসা, আমার মনে হয় এটা খুব বড় একটা দুরাশা হয়ে যাচ্ছে। না, প্রসেনজিৎ বাবুর কাছে আমার মনে হয় একটা মানে আমার বিনীত একটা অনুরোধ, বোঝার ব্যাপার যে এক সুরে কথা বলা এখন একতন্ত্রকেই ডেকে আনবে। সেই এক সুরে কথা বলাটা সব বিষয়ে না, হ্যাঁ হাসির কথা হতে পারে, কারণ আমরা দেখেছি বিজেপির এই নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, আর দ্বিতীয় নেতৃত্ব তৈরি হয়নি, এটা ইতিহাস। এবং আমি বলছি তো, এবং আপনি লক্ষ্য করে দেখবেন এখন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, উনি এমনভাবে চলছেন, দ্বিতীয় নেতৃত্ব তৈরি হতে দিচ্ছেন না। আপনি লক্ষ্য করে দেখবেন, না 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 হাসবেন না, হাসবেন না, মানুষ আমাদের দেখছে যে আমরা গান্ধী ফ্যামিলি থেকে পাওয়ারটা আপনি কেন বুঝতে পারছেন না? মনমোহন সিং গান্ধী পরিবারের নয়। আমি একটা প্রশ্ন একেবারে, গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের মনমোহন সিং, নরসিমা রাও গান্ধী পরিবারের কেউ নয়। প্রশ্নটা হচ্ছে যে কংগ্রেসের মূল ইস্যু কি হতে পারে?
নির্ধারিত একটা ইস্যু বলুন যে এই ইস্যুটাকে কেন্দ্র করে আপনারা এই লোকসভা নির্বাচনটাকে লড়তে চান। পরিবারবাদী ইস্যু- পার্টি ইস্যুটা এটা, শুনবো। পরিবারবাদী পারিবারিক আমি পার্টি ইস্যুটা- নয়, ইস্যুটা- আমি ইস্যুটা শুনবো। আমার শুনুন, কংগ্রেসের কথা হচ্ছে যে আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার, সমস্ত মানুষ যাতে তার অধিকার নিয়ে চলতে পারে, বসবাস করতে পারে, তার পেশা বজায় রাখতে পারে, মতামত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে পারে। আপনার আমার মতন যারা আজকে আলোচনায় অংশ দিচ্ছি সেটা যাতে বন্ধ না হয়ে যায়, ভ্যানগার্ডের মতন কর্তৃপক্ষরা যাতে নাকি তার খোলামেলা আলোচনা চালাতে পারে, সমস্ত ইডিওলজির বিষয়ে সমস্ত নেতার সমস্ত কথা নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, নির্বাচনের আগে জনগণকে যাতে তথ্য তুলে দিতে পারি, আমরা যাতে বলতে পারি যে এই যে আমাদের সাংবিধানিক অধিকার যে একটা যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ ঐক্যবদ্ধ, কংগ্রেস দল ঐক্যবদ্ধ করেছে যে নীতির মাধ্যমে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা আমাদের সংবিধান দিয়েছে, কংগ্রেস দিয়েছে। আমরা এই কি দেখেছি, দুর্নীতিকে রোধ করার জন্য বড় বড় কথা বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, কিন্তু এই দুর্নীতিকে প্রকাশ্যে আনার জন্য তথ্যজনের আইন কে দিয়েছে? ইউপিএ সরকার, কংগ্রেস সরকার দিয়েছে। আমার এটা মনে রাখতে হবে। আমাদের এই ভারতবর্ষে এই সমস্ত সাধারণ মানুষ যে ছোট বড় যারা গ্রাহক সম্প্রদায় আছে তাদের স্বার্থে কে আইন দিয়েছে? রাজীব গান্ধীর আমলে সেই ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে হয়েছে। আমাদের যে বনবাসীদের অধিকারের জন্য কে আইন দিয়েছে? কংগ্রেস সরকার দিয়েছে। মানুষ সব শুনছে, সব দেখছে, সব বুঝছে যে নরেন্দ্র মোদী মহোদয় আমাদের এই গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে নেতা নেই। ভারতবর্ষে এত বড় বিজেপি দলের মধ্যে আর কেউ নেতা নেই। এই সে লাল সেই আদবানিজি থেকে শুরু করে সমস্ত আমার যে যারা আগে মন্ত্রী ছিলেন তারাও অনেকে সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সিবিআইতে গিয়ে অভিযোগ করছেন। উনি কি করছেন? একটা মতামত, আপনি প্রসেনজিৎ বাবু আপনি নিশ্চয়ই জানেন, সেটা একটা বিশ্বে একটা মতামত আসছে এই গণতান্ত্রিক যারা চর্চা করেন তাদের কথায়, যে এমন একটা দিন আসতে পারে যে যদি এই 2019-এর নির্বাচনে নরেন্দ্র মোদী মহোদয় আবার ক্ষমতায় আসেন, সমস্ত বিরোধী দলকে সিবিআইয়ের মতন সে কেন্দ্রীয় গোয়েন্দা লাগিয়ে সবাইকে এমনভাবে কালিমা লিপ্ত করে দেবে, আর কোনো নেতা থাকবেন না। যেমন এখন গুজরাটে নেই, যে ভারতবর্ষে এমন পরিস্থিতি সৃষ্টি করার জন্য উনি কাজ করছেন, সেটা আপনি একজন সাধারণ নাগরিক হয়ে চিন্তা করে দেখবেন এই পরিস্থিতির দিকে দেশ এগোচ্ছে কিনা। আজকে কেন এমন অবস্থা হবে যে শুধু একজনই আছেন নেতা, যে ভারতবর্ষে এমন কেউ প্রধানমন্ত্রী নেই যিনি নরেন্দ্র মোদী মহোদয় প্রশংসা করতে পারবেন? এমনকি আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী আমাদের যে যারাই আছেন একজনও গিয়ে নাই যাকে প্রশংসা করতে পারেন। আমি অবাক হয়ে যাই, উনি শুধু নিজের কথাই বলছেন, একজনও নাই। আপনি চিন্তা করুন, এটা তো দরকার। না আপনি বলুন। আজকে আমি ইস্যুগুলো শুনতে যাচ্ছিলাম, ওনার সময় আছে, আমি শুনবো একবার ওনার সময়। আমি যে কথাটা বলছি, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, এই অধিকার বজায় রেখে দেশকে উন্নতি করা। ভারতবর্ষে স্বাধীনতার সময় একটা সুই তৈরি হতো না, এখন সেই সমুদ্রের তল থেকে, সাবমেরিন থেকে আমাদের মহাকাশ যাত্রার পর্যন্ত সবকিছু ভারতবর্ষে তৈরি হয়। এখন কেউ বলবে যে আমাদের এত বছর লেগেছে। হ্যাঁ, একটা যখন বড় ইমারত তৈরি হয় তার ফাউন্ডেশন তৈরি করতে সময় লাগে, মাটির নিচে কেউ দেখে না কি হচ্ছে। সেই ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছে কংগ্রেস। এখন অনেকেই বলবে যে আমরা করেছি। আমার ত্রিপুরাতে অনেকেই প্রচার করে, আমি একটা আলোচনায় এসেছিলাম আগে, যে রেলের কথা বলছে। রেলের ফাউন্ডেশন তো ত্রিপুরায় কংগ্রেস সরকার করে দিয়েছিল, সেই ফাউন্ডেশনকে ভিত্তি করে তা এখন প্রসার হয়েছে। এটা মানতে হবে যে একটা গণতান্ত্রিক। আমি একটা ইস্যু এতক্ষণে পেলাম, বাকি আর কি ইস্যু হতে পারে? আমি তো বললাম আমার একটা ইস্যু হচ্ছে গণতান্ত্রিক, আমাদের সাংবিধানিক অধিকার, গণতন্ত্র বাঁচিয়ে রাখা। সেই হ্যাঁ, গণতন্ত্র, আমাদের যে সমস্ত ধর্ম জাত নির্বিশেষে সমস্ত মানুষের কে সঙ্গে নিয়ে সরকার চালানো, এবং তাকে কোনো একটা জাতিকে আমাকে দেশের শত্রু হিসেবে পরিগণিত না করা, যে তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য তারা বলবে যে ওদের সঙ্গে গেলে তোমাদের এই হবে, আমাদের সঙ্গে থাকলে তোমাদের নিরাপত্তা বেশি হবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বাস্তবে দেখছি একটা বিজেপি একটা পার্টিকুলার ধর্মের কথা বলে অন্য ধর্মের লোকজনকে জাতীয় মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। যে ইস্যুগুলো রাখা হয়েছে, যে মৌলিক অধিকার অর্থাৎ গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা, সমস্ত ধর্ম, সকল ধর্মকে সঙ্গে নিয়ে কাজ। ঠিক আছে, আমি আসছি, আমি একটু করে আসছি। দেখুন, একটাই বলে সামথিং কল সময়ের দাবি, অর্ডার অফ দি ডে। আরটিআই যে আইনের কথাটা বললেন, কনজিউমার ফোরাম, কনজিউমার অ্যাক্টের কথা বললেন, বা আরও অন্যান্য যেসব আইন, এগুলো ছিল সময়ের দাবি, বুঝলেন, এগুলোর প্রয়োজন ছিল। এখন একটা মডার্ন কান্ট্রি,
একটা মডার্ন কান্ট্রি, একটা যদি প্রগতিশীল একটা দেশ হয়, তাতে এইসব আইন তো থাকতে হবে। তাতে আমার মনে হয় কংগ্রেস পার্টির বাহাদুরের নেয়ার মতন কিছু হয়নি যে তোমাদের এটা পাওনা ছিল না, আমরা দিয়ে দিয়েছি। এইরকম আমার মনে হয় মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়াটা ঠিক হবে না। এটা অর্ডার অফ দি ডে, সময়ের প্রয়োগ, এটা সময়ের দাবি ছিল। কারণ আমার টাকা দিয়ে সরকার চলছে, আমার টাকা কোথায় খরচ হচ্ছে আমার সেই জানার অধিকার আছে। তো আমি সেই অধিকারটা পেতে চাইছি। আমার মনে হয় এটা আরও আগেই করা উচিত ছিল। ঠিক আছে, ওনারা বলছেন, ওনারা করেছেন, ঠিক আছে, এর মধ্যে কোনো নেই। এগুলো তো সবার সামনে রয়েছে। মানুষ ফাইনালি তো ভোট দেবেন মানুষ, ওরা জনগণ যা দেবেন ওরা দেখে শুনে দেবেন, কোনটা ভালো কোনটা মন্দ। আমার কথাটা হচ্ছে এইখানটাতে দেখুন যে কংগ্রেসের আমলে যেটা একটা আমি বলি, ওই যে গণতন্ত্রের কথা উনি বলছেন, গণতন্ত্রের কথা ওনাদের থেকে এখন যেটা মানুষের দাবি সেটা হচ্ছে 75-এ যে ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করেছিল, তখন তো ওরা কনস্টিটিউশনকে বন্ধ করে দিয়েছিল, তালা মেরে দিয়েছিল কনস্টিটিউশনকে। তো ওরা যখন কনস্টিটিউশনের কথা বলেন যে না গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব, আমার কাছে মনে হয় এটা একটু লুডিক্রাস, মানে একটু হাসির ব্যাপার হয়ে দাঁড়ায় যে এইগুলো কথা ওনারা কি বলছেন। এনারা তো নিজেরাই থেকে পদদলিত করেছেন। আজকে ওরা বলছেন যে না আমরা গণতন্ত্রকে আনতে চাই, ফিরিয়ে আনতে চাই, মানে এসিভ এটা নেই। তারপরে আপনি দেখুন ভারতবর্ষে সবসময় সব রকমের ধর্ম আছে। আমি আজকেই টিভিতে দেখছিলাম যে কোচিনের একটা জায়গাতে একটা বড় সিনাগগ, যেখানে জিউরা 9টা দেশ থেকে ওরা এসে কোচিনের, কেরালার কোচিন শহরে সিনাগগের মধ্যে ওরা ওদের ধর্ম, যেটা ওদের যেসব কর্মকাণ্ড হয় সেগুলো ওরা পালন করছে। আপনি হিন্দু বলুন, মুসলমান বলুন, জৈন বলুন, শিখ বলুন, সবাই মিলে আমাদের দেশ। এইসব কথা তো কোনো মানে নেই। এই কথাগুলো টিভি, আমরা মোস্টলি এই যে একটা ওয়ার্ড আজকাল শুনছিলাম ইনটলারেন্ট, হ্যাঁ, অসহিষ্ণুতা, এইসব শব্দ আমার কাছে মনে হয় টিভি টক শোতেই শোনা যায়। বাস্তবে এর কোনো আমি পরিচয় পাই না। যেসব উনি লিঞ্চিংয়ের কথা বলছেন, দিস আর ল অ্যান্ড অর্ডার প্রবলেম। ল অ্যান্ড অর্ডার প্রবলেম সব জায়গাতে, সব রাজ্যতে আছে, এক এক জায়গাতে এক রকম আছে। মানে একটা ইস্যুর ভিত্তিতে হতে পারে, তার জন্য যা হয়েছে আইন আছে, আইনের বিচার আছে। এবং এই যে আমার বন্ধু কংগ্রেসের কথাগুলো বলছেন, এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিরোধী দলের গল্প শক্ত, সুন্দর করে বলছেন কথাবার্তা। যদি তাই হতো যে না আমাদের দেশে আইন নেই, আইনের শাসন নেই, তাহলে তো এই কথাগুলো উনি এখানে বসে বলতেই পারতেন না। এগুলো মনে হয়, আমার কাছে মনে হয় এগুলো নন ইস্যু। মেইন হচ্ছে গিয়ে যেটা আমরা সবসময় বলে আসছি, ডেভেলপমেন্ট। আমরা অনেক বড় হতে চাই, অনেক আমাদের পটেন্ট ছিলাম, আমরা ক্ষমতা ছিল, কিন্তু আমাদের সেই ক্ষমতার সঠিক ব্যবহার হয়নি। এখন হয়তো হবে, গত 5 বছরে যা হয়েছে। বিজেপির ইস্যু হতে পারে ডেভেলপমেন্ট, আর কোনো কথাই নেই। কেমন কি করে আমরা আমাদের দেশ থেকে আরো সব স্তরে, এট অল লেভেল, সে সমুদ্র থেকে আকাশ, সে প্রতিটি স্তরে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাইবো। এবং আমাদের কাছে আরো কদিন আগে আমাদের এই মুখ্যমন্ত্রী একজন বলেছিলেন যে আগামী 2টো ইলেকশন, লোকসভা ইলেকশনে প্রাইম মিনিস্টারের চেয়ারটা রিজার্ভ আছে ফর বিজেপি। আমার মনে হয় আমরা এইভাবেই কাজ করে চলেছি এবং আমরা শিওর, মানে পুরো ভারতের জনগণ এই কথাটা বুঝবেন এবং আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে আবার কনসলিডেট করে ওই যে কথাটা ছিল মজবুর আর মজবুত, ওইটা পরিষ্কার হয়ে যাবে, মজবুত সরকার হবে। এবং আমরা পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। হ্যাঁ, সারা পৃথিবী। একটা প্রশ্ন, আমি এবার একটু ত্রিপুরার দিকে আসছি। ত্রিপুরার যে 2টি আসন, সেখানে কংগ্রেসের কি লড়াই করতে পারে, কাকে কোন আসনে দিতে পারে, বা কি ধরনের লড়াই আপনারা করবেন, সেটা হাইকমান্ড ঠিক করবে। এখনো সেটা নিশ্চিত হয়নি কোন নাম আসবে, কাজে এই বিষয়ে এখনো আলোচনা করার, নাম নিয়ে আলোচনা করার সময় আসেনি। কিন্তু আমি যে কথাটা উনি বললেন প্রসেনজিৎ বাবু, আমি সেই দিকে কথাটা বলছি যে প্রচারের কথা উনি পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিয়েছেন যে কংগ্রেস শাসনের আমলেই এই ভালো জনগণের কল্যাণকারী যে আইনগুলি হয়েছে। উনি একটা কথা উল্লেখ করেননি, সময়ের দাবি ছিল বলেছেন, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি স্বীকার করেছেন কংগ্রেস সরকারের আমলে আমাদের এই আইনগুলি হয়েছে। আমাদের দুর্নীতি আবিষ্কার করার জন্য তথ্য জানার আইন এবং আমাদের যে বনবাসীদের অধিকার দিয়ে যে আইন সেটা হয়েছে, এবং আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান 29 মাস যে গণপরিষদে আলোচনার পরে যে সংবিধান হয়েছে, যে সংবিধানের মৌলিক অধিকার, মানব অধিকারগুলি, আইনের শাসনগুলি যে ভারতবর্ষকে একত্রিত রেখেছে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত করে রেখেছে, সেই সংবিধান আমাদের কাঠামোটাকে ভাঙতে পারেনি। উনি বলেছেন সারা বিশ্বের কথা। আমি আবার বলি, ওনাকে সমর্থন করেই বলি, বিশ্বের
বিভিন্ন দেশে প্রমাণ হয়েছে জনগণই শেষ কথা বলেন, বিজেপি শেষ কথা বলে না। কারণ অনেক স্বৈরাচারী শাসক মনে করত আমি যা বলবো তাই শেষ কথা। তা হয় না বন্ধু, তা হয় না, হতে পারে না। এবং এই যদি হয়, কেন আপনি বুঝতে পারবেন আমি যেগুলা নামগুলি উল্লেখ করছি, আজকে কেন আপনার একজন বুদ্ধিজীবী মন্ত্রী অরুণ শরী বিজেপিতে নেই, কেন সেই লৌহ মানব লালকৃষ্ণ আদবানি সঙ্গে নেই, কেন প্রশান্ত ভূষণের মতন একজন আইনজীবী যারা নাকি মিলে তিনজনই মিলে সই করে নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে অভিযোগ করেছেন সিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য, কেন তাদের সেই মানে দুর্নীতি বিরুদ্ধে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, কেন উনি খোলামেলা বলছেন না আমার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করো, প্রয়োজনে আমি সরে যাব, তোমরা করো, আর আমি যদি বাধা দেই মনে করো বলো, আমি সরে যাব, এটাও বলতে পারতেন যে আমি থাকবো, তবু তদন্ত। উনি কিন্তু বলেন না, উনি যে মিথ্যাবাদী আমি এই কথাটা বলছি কেন, উনি তো কোনো বিরোধী দলকে, কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না। দুঃখের বিষয়, আজকে ভারতবর্ষে আমরা একটা প্রচলিত প্রবচন আছে যে বেশি কথা বলে সে মিথ্যা কথা বেশি বলে। এমন আমি দুটো শুধু উদাহরণ দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী লাল কেল্লায় দাঁড়িয়ে একবার বলেছিলেন যে 12,500 কোটি কালো টাকা আদায় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সরকারি তথ্যে প্রকাশ পেয়েছে 3,770 কোটি টাকা কালো টাকা আদায় হয়েছে। একবার মিথ্যা প্রমাণ হয়েছে। আমাদের লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন। এই মাননীয় প্রধানমন্ত্রী আরেকবার বলেছিলেন আরেকটা মিথ্যা কথা, যে এই যে এলপিজি সাবসিডি থেকে আমাদের যে টাকা বেঁচেছিল সাবসিডি থেকে, তা উনি যা বলেছিলেন তার চেয়ে অনেক কম টাকা সাবসিডি থেকে বেঁচেছে। কাজে যে একজন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন, পরবর্তীতে সরকারি তথ্যে প্রমাণ হয় যে এটা মিথ্যা কথা ছিল, তার মুখে এই কথা সাজে না যে আমি শুধু যে উন্নয়নের কথা বলছি, এটা হচ্ছে প্রকাশ্য। এটা পরবর্তী সময় দেখা যায় যে না, আমার তলে তলে চেষ্টা আছে রাম জন্মভূমি নিয়ে, আমাদের রাম মন্দির নিয়ে কথা বলার। মন্দির তো থাকবে যার যার ঘরে, যার যার এলাকাতে, এটা ধর্ম হচ্ছে সমস্ত। রাম মন্দির কথাটা এসছে, আমি ইস্যুটাও তুলবো, আমার সময় বেশিক্ষণ নেই, আমি পরবর্তী 3 মিনিট আমি প্রশ্নটা ছাড়ছি আগে। এই যে কথাগুলো বলছে যে লৌহ মানব লালকৃষ্ণ আদবানি এবং বাকিরা দুজন যারা আছে তারা সই করে সিবিআই এর কাছে তদন্ত করতে চাইছে, সেখানে এই যে বিজেপির মধ্যে যে এখন শুরু হয়ে গেছে, এখন না মজাটা আছে এখানে, আমার মজা লাগছে এই জন্য যে বিজেপিতে কে কোন পোস্ট নেবে, কাকে কোন পোস্ট দেয়া হবে, কোন কাজটা পার্টির হয়ে কে কোন কাজটা করবে, সেটা কি কংগ্রেস ঠিক করবে? এগুলো তো মানে কংগ্রেসের কাছে ইস্যু নেই, তাই জন্য এইসব প্রশ্ন তুলে আনতে চাইছে যে এনাকে তো এটা দেওয়া হয়নি, ওনাকে তো সেটা দেওয়া। আমি কথা বলিনি, আমি বলেছি দুর্নীতির অভিযোগ, দুর্নীতির কথা বলেছি, আমি পদের কথা বলিনি একবারও। পদ যা খুশি দেবে, দলের ব্যাপার সেটা, কিন্তু দুর্নীতির অভিযোগ কেন বিচার হবে না? দেখুন, আমাদের প্লেনের দরকার ছিল, এয়ারফোর্সের ওরা বলছেন আমাদের কাছে প্লেনের দরকার ছিল, কিন্তু এনারা খুব চেষ্টা করেছেন ভিভিআইপি চপার কিনবেন এবং সেখানে ঘাপলা করেছেন। ওই অগাস্টা ওয়েস্টল্যান্ড কেস আমি বলতে চাইছি, এরকম অনেক ঘটনা আছে। দেখুন, ভারতবর্ষ যখন স্বাধীন হলো 1947-এ, আজ পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, তো ঘটনা হয়েছে, প্রমাণ করে যদি বলতে পারতেন ভালো হতো। কৃষ্ণা মেনন ছিল তখন ডিফেন্স মিনিস্টার, 100টা জিপ কেনা হচ্ছিল ইংল্যান্ড থেকে, সেই 57টা জিপ এসেছিল, বাকিগুলো আসেনি। তো এই ধরনের কারাপশন মানে কি, ওটা নামে ওই যে একবার বলছিলেন এরা 1949-এ যে কংগ্রেস পার্টিটাকে ডিসব্যান্ড করে দেওয়া দরকার, আমার কথাগুলো উঠে আসছে সব। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো পাবলিক ডিসকোর্স হতেই হবে এবং একটা গণতন্ত্রে এগুলো কথা হবেই। আর ওনারা ওনাদের পয়েন্ট অফ ভিউ রাখবেন, আমরা আমার কথা বলবো, ফাইনালি জনগণ যা সিদ্ধান্ত নেওয়ার আছে সেটা। না না, কোনো অসুবিধা নেই, রাফাল নিয়ে কথা তো বলেছেন, রাফালের কথা কি হয়েছে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আপনার সিএজিও বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এখন এনারা বলছেন আরো, ওদের যদি আরো কোনো পয়েন্ট থাকে বলবেন। এখন এটা তো গভর্নমেন্ট, আমি মধ্যে বলতে হচ্ছে কংগ্রেস জমানায় 2G নিয়ে মানে বিচার বিভাগ হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত আইনের ঘরে শাস্তি পেয়েছেন, কিন্তু আজকে যে বিজেপির যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের নেতৃত্ব, অরুণ শরী, লালকৃষ্ণ আদবানি, প্রশান্ত ভূষণের মতন যারা আছেন, তারা দেখা যাচ্ছে ইন্টারনালি কোনো প্রতিকার পাচ্ছেন না, বিচার বিভাগে গেলেন, সিবিআইতে গেলেন, তারা আজ পর্যন্ত বিচার পাচ্ছেন না। তার মানে কি, যে শুধু একমাত্র কয় বছর থাকবেন? 5 বছর থাকবেন বড়জোর, আর ভারতবর্ষের সক্রিয় রাজনীতিতে 10 বছর থাকবেন? ভারতবর্ষের এভাবে চলতে পারে না। ভারতবর্ষে বহু নেতৃত্ব দরকার। গুজরাটকে যিনি উনি ছাড়খাড় করে দিয়েছেন, আজকে আপনি বলেছেন তো, দেখুন চিন্তা করে, এরকম প্রচারের কারণে মনে হয়েছিল এই মধ্যপ্রদেশে বিজেপি আসছে, আসেনি, জনগণ শেষ কথা বলছে। এবং সেই যে রাজস্থানে হাওয়া কিছুটা ছিল, কিন্তু এইভাবে কংগ্রেস এসে যাবে অনেকেই ভাবতে পারেনি। খুব ভালো, এরকম অনেক জায়গাতেই এখন মনে হচ্ছে
ত্রিপুরাতে কি হয়েছে যে আমরা একটা স্বৈরাচারী ফেসিস্ট সরকার সিপিএমকে তাড়াতে জনগণ চেয়েছিল, কংগ্রেস দিয়ে জনগণ মনে করেছিল কংগ্রেস দিয়ে আবার হবে না, আমরা আরেকটা দলকে দেব, আরেকটা দলকে দিয়েছিল, সে পাল্টে গেছে। তার মানে এই নয় যে কংগ্রেসের 40% ভোট চলে গেছে বিজেপির ঘরে। এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সেই মূর্খের স্বর্গেই বাস করা হবে। আমাদের ভোট আমাদেরই আছে, তারা যদি পাল্টাতে পারে তারা বদলাতেও পারে। আমি স্লোগানটা দিয়ে দিচ্ছি শেষ কথায়, যে যারা পাল্টাতে পারে সিপিএমকে তারা বিজেপিকে বদলাতেও পারে, এই তাদের হাতে সেই ক্ষমতা আছে। কাজে যে প্রশ্নটা আজকে বিষয়বস্তু ছিল লোকসভা নির্বাচনে পাল্লা কোন দিকে, পাল্লা জনগণের দিকে, পাল্লা মানুষ কোন পার্টি উনি জানতে চাইছেন, আমি তো বলছি আমার কথা, তারা মানুষ বদলাতেও পারে। আমার ভালো, তা আমার মনে হয় পাল্লা কোন দিকে যে কথাটা, আমার মনে হয় আমরা আবার ফিরে আসবো এবং বহুল সংখ্যায় আসবো এবং আমরা যেগুলো কাজ কমপ্লিট করা জানি সেগুলো আমরা করব। শেষ প্রশ্ন রাখবো, মানুষ কাকে ভোট দেবে? যে সভাপতি কংগ্রেসের তিনি বলছেন মাসুদ আজহার জি, দেখুন এটা একটা এমন একটা বিষয়, একটা বিষয় আমি আপনাকে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন আমি খুশি হব। আমি মনে করি ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মানুষ মানুষকে শ্রদ্ধা করে, মানুষকে শ্রদ্ধাকে ভালোবাসতে নিশ্চয়ই আমাদের এই যে বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে যে হেট দ্য সিন নট দি সিনার, ঘৃণা করব কিন্তু পাপীকে নয়, কিন্তু এটা একটা বিতর্ক হয়েছে, বিভিন্ন মিডিয়াতে হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আমি যদি খুব গভীরভাবে চিন্তা করে দেখি, যে একটা ক্লাস হাতে অস্ত্র তুলে নিয়েছে, সাধারণ মানুষকে মারছে, কোন জায়গায় নেতৃত্বকে মারছে, এটা করার পেছনে এমন একটা চিন্তা থাকতেই পারে যে ওই শক্তিটাকে আমরা কি দেখেছি মনে ভুলে যাবেন না। আমাদের এই অঞ্চলে সেই মিজোরামের যে রাজীব গান্ধীর সঙ্গে যে চুক্তি হয়েছিল তৎকালীন উগ্রপন্থীদের, কি হয়েছিল? সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত তার নিজের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রিত্ব দিয়েছিল একজন বিদ্রোহী নেতাকে। কি হয়েছিল? সে মেইন স্ট্রিমে চলে এসেছিল। এমনও তো হতে পারে সেই চিন্তার থেকে যে এটা কিন্তু হাসবেন না, দয়া করে হাসবেন না। এমনও হতে পারে যে একটা চিন্তা চলছে যে তাদেরকে আমি যদি মেইন স্ট্রিমে ঢুকিয়ে দিতে পারি, একটা দৈত্য বোতল বন্ধ হয়ে গেল, এটা হতে পারে। আমি নিশ্চয়ই বলবো টেররিস্টকে কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়, তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আমি একমত। কিন্তু ওই বললাম তো, ওই একটা চিন্তা, ওই একটা ব্যাখ্যা যদি কোনো তাৎক্ষণিকভাবে প্রশ্ন আসলো, আমার তাৎক্ষণিকভাবে মনে হলো, বললাম যে এটা আমার ভারতবর্ষে মানুষকে আমরা যে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? এই কথাটা ভারতবর্ষে বাঙালি আমরা বলি সব সময়। কাজে আমরা তার আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। হ্যাঁ, আমার মনে হয় না 3 মিনিট ঠিক আছে। আমাদের মনে হয় আমাদের আলোচনা যে আজকে আমরা যে আলোচনা করছি তা শুনেই সবাই মিলে কংগ্রেসের কথাগুলো শুনে সবাই ভোট দিয়ে দেবে এরকম ব্যাপার নয়। না, আমরা খুব আশাবাদী, উইজডম আছে। না, ওটা তো আর কি বলবো, এটা তো বলার কিছু নেই, ওদের কাছে কোনো এক্সপ্লানেশন নেই। আমি ব্যাখ্যা দিলাম, আমার ব্যাখ্যাটা আপনি একমত না হতে পারেন, ব্যাখ্যা নেই কেন বলবেন? করেছেন, ঠিক আছে। হ্যাঁ, এই কথা বলে আমি একমত না। কথা যেটা আমরা চাইছি, আমি প্রথমেই আমার আলোচনা শুরু করেছিলাম, which is the largest management exercise, এবং এই ম্যানেজমেন্ট এক্সারসাইজ করে যা করতে হয় আমরা সব করব। এবং আমার মনে হয় জনগণ আমাদের সাথে আছে, ওরা 5 বছর আমাদের শাসন দেখেছে, কি কাজ আমরা করেছি মানুষের জন্য সেগুলো মানুষ দেখেছে, এবং আগামী দিনে আমাদের সব প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এবং ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের দরকার খুব স্ট্রং ফাউন্ডেশনওয়ালা একটা গভর্নমেন্ট, এবং সেটা বিজেপি দিতে পারে, এবং সেই বিজেপি আবার ক্ষমতায় আসছে। একটা কথা বলছেন, সেখানে আমি একটা কথা বলছি, পূর্ব আসন নিয়ে আজকে আইপিএফটি প্রেস মিট করলো ত্রিপুরাতে। পূর্ব আসন যদি আইপিএফটি কে ছাড়া না হয় তাহলে আপনাদেরই জোট শরিক, আইপিএফটি দুটো আসনই আপনাদের বিরুদ্ধে। না, ওটা আজকে অ্যাকচুয়ালি আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, তো এটা আমার মনে হয় ম্যানেজমেন্টের কথা। না, ঠিক আছে, পাল্লা বাড়ি এগুলো আলোচনা করে ঠিক হয়ে যাবে, এগুলো আলোচনা করে ঠিক হয়ে যাবে। এটা এই কথাটাই উঠেছে, তার জন্য এই প্রশ্নটাও না, এটাও দেখা হবে, আমাদের নেতৃত্ব দেখবেন, এটা লিডারশিপ দেখবেন, এটা কোনো ব্যাপার নয়। কারণ আমাদের রাস্তায় চলতে গেলে এগুলো দু একটা যদি ঘটনা তো হবে, এগুলো দেখা হবে। এবং আমার মনে হয় এগুলো সব সময় আপনি জাস্ট কটা দিন অপেক্ষা করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে, সবাই মিলে করবে কোনো কাজ, এটা কোনো বড় কিছু ইস্যুই না, এটা প্রশ্ন মতন কোনো প্রশ্নই নয়, যেটা আমি মনে করি। কারণ আমরা মেইন হচ্ছে কি আমাদের মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করব, এবং গভর্নমেন্ট ফর্ম করে আমাদের যে করণীয় কাজ যেগুলো রয়েছে এগুলো নিয়ে যাব, ভারতকে একদম
জগৎ সবাই শ্রেষ্ঠ আসন বসিয়ে আমরা ঠিক আছে, থামবো। মানুষ বদলাবে 23 মে আমাদের আজকের এই আলোচনার বিষয়ে যে কথাগুলো উঠে এসছে যে কি রায় দেবে জনগণ, 23 মে আমরা হয়তোবা এই রেজাল্ট পেয়ে যাব। তখনই হয়তোবা কে সেদিন মসনদে বসছে দিল্লির সেই প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবেন, রাহুল গান্ধী নাকি মহাজোট থেকে যাদেরকে নির্বাচন করা হবে, যাকে নির্বাচন করা হবে তিনি, নাকি বিজেপি, অর্থাৎ প্রত্যাবর্তন না পরিবর্তন, 23 মেতে আমরা ফলাফল পেয়ে যাব। আমরা বদলাবো, আজকের মতো আমরা বদলাবো। আমাদের তক্ক যুক্তি গপ্প এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি। নমস্কার।